আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদ, আপনাদের সাথে আছি আমি সাকলাইন রাসেল। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদির 30 কোম্পানি জানালেন দেশটির পরিবহন মন্ত্রী। খালেদার জন্য বিদেশি ডাক্তার আনা যাবে বললেন পররাষ্ট্রমন্ত্রী। খালেদা জিয়ার অসুস্থতার জন্য বিএনপি দাবি আওয়ামী লীগের। বিদেশে চিকিৎসার দাবিতে কাল বিএনপির সমাবেশ। ওমিক্রন প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের 15 দফা নির্দেশনা, বন্দরে স্ক্রিনিং জোরদার ও করোনার জিনোম সিকোয়েন্সের পরামর্শ বিশেষজ্ঞদের। বাসে হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি, কালকের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে বিআরটিএ ঘেরাওয়ের ঘোষণা। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই বাংলাদেশের সৌদি বিনিয়োগ প্রসঙ্গ। বাংলাদেশে বিনিয়োগের জন্য আগ্রহী সৌদি আরবের 30টি কোম্পানি। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান সৌদি পরিবহন মন্ত্রী ইঞ্জিনিয়ার সালে নাসের এ আলা দুইলান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য বিদেশ থেকে ডাক্তার আনা যাবে, তবে চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে তাকে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এস এম আরিফ রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি পরিবহন মন্ত্রী ইঞ্জিনিয়ার সালে নাসের এ আল দুহাইলানকে সাথে নিয়ে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকার আন্তরিক। She is free to do treatment anywhere in the country, but if she has to go abroad, then in that case she has to go through the legal process. We want to uphold rule of law in Bangladesh, and therefore, we would like her also to follow through. Now, in this case, she is allowed to bring any doctors from abroad for her treatment if she wants, and all the medical reports have gone abroad, and if they feel that the doctors from abroad would be much easier for her for treatment, of course, most welcome. চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়েও কথা বলেন এ কে আব্দুল মোমেন। We are very happy because these elections are inclusive. The enthusiasm is very high, but only bad thing is in some cases, out of enthusiasm, people are, there are fatalities. We don't want a single fatality in any election, but I don't know how this can be done. But we ask all the leadership, they should not excite their people. They excite their supporters in such a way that they have to resort to any violence. বাংলাদেশে সৌদি বিনিয়োগে আগ্রহের কথা জানান দেশটির পরিবহন মন্ত্রী। He talked about the interest of the Saudi private sector, and there is about 30 Saudi companies who are interested in investing in Bangladesh. এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। এবার রাজনৈতিক প্রসঙ্গ। খালেদা জিয়ার অসুস্থতার জন্য বিএনপি দাবি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ নিয়ে বিএনপিকে রাজনীতি না করার পরামর্শ দেন তিনি। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, খালেদা জিয়ার চিকিৎসকদের বক্তব্য শেখানো বলি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রাকিব হাসানের রিপোর্ট। তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ইউনিট পর্যায়ের এই সম্মেলন। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় নির্বাচনকে সামনে রেখে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপিকে রাজনীতি না করার পরামর্শ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বেগম জিয়া যদি বেশি অসুস্থ, এর জন্য দায়ী বিএনপি তার শারীরিক অসুস্থতা নিয়ে যত কথা বলেছে তার চেয়ে বেশি রাজনীতি করেছে বেগম জিয়াকে। এ সময় তিনি কথা বলেন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়েও। ইউনিয়ন পরিষদের একটা নির্বাচন, কি উৎসাহ, কি উদ্দীপনা! 70 থেকে 75%, আজকে 70 থেকে 75% মা ভোটার আজকে নির্বাচন কেন্দ্রে আসছে। সচিবালয়ে কেবল অপারেটরদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খালেদা জিয়ার চিকিৎসকদের বক্তব্যকে দলের শেখানো বক্তব্য বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। যে সমস্ত ডাক্তার
কালকে এই কথাগুলো বলেছেন তারা সবাই বিএনপির ঘরানার রাজনীতির সাথে যুক্ত এবং ড্যাবের শীর্ষস্থানীয় নেতা অর্থাৎ বিএনপি রাজনীতির সাথে যুক্ত। ডাক্তার সাহেব যেভাবে কথা বলেছেন যে এটি শুধুমাত্র ইউকেতে এর চিকিৎসা আছে, আর চিকিৎসা আছে জার্মানিতে আর ইউএসএতে। উনি ক্যাটাগরিক্যালি বলেছেন সিঙ্গাপুরে ব্যাংককে তো নাই, ভারতে তো নাই, সিঙ্গাপুর ব্যাংককেও নাই। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার অনুমতির দাবিতে কাল মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগামীকাল বেলা ১টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান, সমাবেশ করার জন্য ডিএমপি থেকে মৌখিক অনুমতি মিলেছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে জানিয়ে দ্রুত তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবি জানান রিজভী আহমেদ। আগামীকাল ৩০শে নভেম্বর মঙ্গলবার বেলা ১টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে বিএনপির উদ্যোগে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। করোনার নতুন ভ্যারিয়েন্টের খবর। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। দেশে ওমিক্রনের বিস্তার ঠেকাতে এরই মধ্যে ১৫ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রন ঠেকাতে বন্দরগুলোতে স্ক্রিনিং জোরদার করতে হবে, মানতে হবে স্বাস্থ্যবিধি আর দ্রুত সবাইকে টিকার আওতায় আনতে হবে। পাশাপাশি জোর দিতে হবে করোনার জিনোম সিকোয়েন্সিংয়ে। আরও জানাচ্ছেন মুবাল্লিক করিম। শঙ্কা বাড়াচ্ছে করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন। বিশ্বে বেশ কিছু দেশে যার প্রভাবও দেখা গেছে। আরোপিত করা হচ্ছে নতুন করে বিধিনিষেধ। এই ভেরিয়েন্টটির বিপুল সংখ্যক মিউটেশন রয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি বেশ উদ্বেগের বলে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে ১৫ দফা নির্দেশনাও। দেশে এই মুহূর্তে ওমিক্রন ভেরিয়েন্টে শনাক্ত হওয়ার খবর নেই। তবুও দেশের প্রবেশদ্বার বন্দরগুলোতে স্ক্রিনিংয়ে জোর দেওয়ার পাশাপাশি করোনা টেস্ট বাড়াতে হবে বলে অভিমত এই বিশেষজ্ঞের। করোনা সংক্রমণটা কিন্তু ইম্পোর্টেড হচ্ছে, সব দেশে, দেশ থেকে দেশে বিস্তারিত হচ্ছে। সেই কারণে আমাদের দেশে যাতে নতুন করে এই ওমিক্রন না আসতে পারে আমাদের সতর্ক হতেই হবে। প্রথম ঢোকার রাস্তাটা হচ্ছে কি বন্দরগুলো, যেমন বিমানবন্দর, স্থল বন্দর বা সমুদ্র বন্দর। এই জায়গাটা আমাদের সতর্ক থাকতে হবে এবং সেইখানে আমাদের পরীক্ষার ব্যবস্থা রাখতে হবে, যেটি অলরেডি বিমানবন্দরে রয়েছে। দেশে সংক্রমণ কোন ভেরিয়েন্টে হচ্ছে সেটা জানা জরুরি। এজন্য সংগৃহীত নমুনার জিনোম সিকোয়েন্সিং এ জোর দিতে হবে বলে মনে করেন আইডিসিআর এর উপদেষ্টা ডক্টর মুশতাক হোসেন। কিন্তু এই যে বিশেষ ধরনের আরটিপিসিআর মেশিন, এটা কিন্তু আইডিসিআর ছাড়া আর কোনো প্রতিষ্ঠানে আমার জানা মতে নেই। কাজেই সেক্ষেত্রে রাতারাতি হয়তো এই মেশিনগুলো করা যাবে কিনা জানি না, কিন্তু জিনোম সিকোয়েন্সের আমাদের সক্ষমতা আছে, স্বাস্থ্য বিভাগেও আছে, বিশ্ববিদ্যালয়গুলোতে রয়েছে, এর বাইরেও বিজ্ঞান গবেষণাগারে রয়েছে। সেখানে সম্পদের যোগান দিতে হবে। যারাই নতুন করে সংক্রমিত হবেন এবং সংক্রমণ যারা বিশেষ করে যারা বিদেশ থেকে আসছেন তাদের মধ্যে যদি কোভিড পাওয়া যায়, তাহলে সেই নমুনাটা অবশ্যই জিনোম সিকোয়েন্স করতে হবে। বিশেষজ্ঞদের মতে এখানে কোনো কার্পণ্য করা উচিত হবে না। এ খাতে বিনিয়োগ করলে নতুন ভেরিয়েন্ট শনাক্ত হলে অনেক আগে থেকেই প্রস্তুতি নেওয়ার সময় পাওয়া যাবে। মুবাল্লিক করিম, মাইটিভি, ঢাকা। বিশ্বের ১৩টি দেশে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। ওমিক্রন শনাক্ত হওয়ার পরেই এর প্রভাব ও ভয়াবহতা নিয়ে উদ্বিগ্ন সারা বিশ্ব। ওমিক্রন টিকার সুরক্ষা ভেদ করতে পারে কিনা তা নিয়েও উদ্বিগ্ন বিজ্ঞানীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওমিক্রনকে একবার উদ্বেগজনক আবার অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলছে। ওমিক্রন শনাক্ত দেশগুলো হচ্ছে দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, যুক্তরাজ্য, জার্মানি, নেদারল্যান্ডস, ডেনমার্ক, বেলজিয়াম, ইসরায়েল, ইতালি, চেক প্রজাতন্ত্র, হংকং, অস্ট্রেলিয়া ও কানাডা। এদিকে ওমিক্রনের সংক্রমণ নিয়ে বাংলাদেশ সহ ১২টি দেশকে উচ্চ ঝুঁকির তালিকা করেছে ভারত। অন্য দেশগুলো হলো যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বতসোয়ানা, চীন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, সিঙ্গাপুর, হংকং ও ইসরায়েল। এবার অন্যান্য প্রসঙ্গ। নিরাপদ সড়ক ও বাসে হাফ ভাড়ার দাবিতে আজও রাজধানীর রাজপথে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। তবে পরীক্ষা ও জনভোগান্তির কথা বিবেচনা করে সড়ক অবরোধ করেনি তারা।
নীলক্ষেত এলাকায় জমায়েতে শিক্ষার্থীরা বলেন, দাবি না মানা হলে আন্দোলন চালিয়ে যাবেন তারা। একই সাথে কালকের মধ্যে শিক্ষার্থীদের হাত ভাড়ার প্রজ্ঞাপন জারি না হলে বিআরটিএ ঘেরাও কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা আন্দোলন করছে। দাবির যৌক্তিকতায় ইতিমধ্যে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সমর্থন তৈরি হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে 14 শিক্ষার্থীর চুল কেটে দেয়ায় শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনকে স্বপদে বহাল রাখলেও 3 বছর শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নোটিশ বোর্ডে এ বিষয়ে অফিস আদেশ দেখা যায়। আদেশে বলা হয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের 2017-18, 2018-19 ও 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত প্রভাষক ফারহানা ইয়াসমিন বাতেন শিক্ষার্থীদের পাঠদান, পরীক্ষা গ্রহণ সহ যাবতীয় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকবেন। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে এবং গণতন্ত্রকে সুসংহত করতে গণমাধ্যমকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। ঢাকা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান। মুরসালিন নোমানির সভাপতিত্বে এজিএমএ ডিআরইউ এর 2021 সেশনের কার্যক্রম তুলে ধরা হয়। এ উপলক্ষে সেগুনবাগিচা ডিআরইউ চত্বরে সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয়। আগামীকাল ডিআরইউ এর সদস্যদের প্রত্যক্ষ ভোটে 2022 সেশনের জন্য কার্যকরী কমিটি গঠিত হবে। দেশের এই উন্নয়নকে টেকসই, গতিশীল করা, অংশগ্রহণমূলক করা এবং এর মধ্য দিয়ে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে আমাদের স্বাধীনতার চেতনাকে সমুন্নত রেখে গণতন্ত্রকে সুসংহত করার ক্ষেত্রে গণমাধ্যম তাদের ভূমিকা অব্যাহতভাবে রেখে এগিয়ে যাবে এই প্রত্যাশা করছি। গাইবান্ধা জেলার 9 শতাধিক কিশোরী ও নারী ব্যস্ত সময় পার করছেন পরচুলা তৈরিতে। স্থানীয়ভাবে কর্মসংস্থানের পাশাপাশি অর্থনৈতিক উপার্জনের সাথে যুক্ত হওয়ায় বেড়েছে উপার্জন ও পারিবারিক মর্যাদা। গ্রামীণ নারী ও কিশোরীদের এই পরচুলার ক্যাপ চিন হয়ে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে। প্রতিনিধি আফতাব হোসেনের রিপোর্ট জানাচ্ছেন এসএম খোরশেদ আলম। গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি গ্রামে 150 জন নারী নিয়ে শুরু হয় পরচুলা তৈরির কাজ। প্রথমে একটি প্রতিষ্ঠান শুরু করলে বর্তমান চালু হয়েছে আরও বেশ কয়েকটি। বর্তমানে এই সেন্টারগুলোতে গ্রামীণ দরিদ্র নারী ও কিশোরীদের কাজ করে অর্থনৈতিক উপার্জনমুখী পথ খুঁজে পেয়েছেন। আশপাশে অনেক মেয়েরাই স্টুডেন্ট, তো ওরা স্কুলের ফাঁকে ফাঁকে আর কি কাজগুলো করতেছে, আবার স্কুলও করতেছে। দেখতেছি যে সুবিধা আছে এখানে, এই জন্য আর কি কাজটা পছন্দ হয়েছে, এই জন্য আসতেছি। এখানে কাজ করার পর থেকে আমার আর্থিক সচ্ছলতা আর কি হয়েছে। আমি এখন আর্থিকভাবে অনেকটাই সচ্ছল। করোনাকালীন কর্মহীন নারীদের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীরাও পরচুলার তৈরির কাজে সম্পৃক্ত হয়েছে। এতে করে মাসে প্রত্যেক নারী কারিগর গড়ে 12 থেকে 13,000 টাকা পর্যন্ত উপার্জন করছেন। তো এই প্রতিষ্ঠানটা আসার পর আমরা একটা কর্মস্থলে এসেছি, কিন্তু আমাদেরও ভালো লাগছে এখানে থেকে। এখানে কাজ করে নিজের কোচিং ফিল এগুলো চালাচ্ছি, খাতা কলম নিজে কিনতে পারছি, ফ্যামিলিতে টাকা দিতে পারছি বাবা মাকে। উদ্যোক্তারা বলছেন, দিনাজপুর ও গাইবান্ধার প্রায় 3,000 নারী ও কিশোরীর কাজের সুযোগ রয়েছে। বর্তমানে এসব পরচুলা রপ্তানি হচ্ছে বিদেশেও। এটা হচ্ছে 4-13, এই ক্যাপটা মজুরি পাবে 1,000 টাকা। তা এই ক্যাপটা মেয়েরা যারা প্রশিক্ষণ প্রাপ্ত তারা এটা 2-2.5 দিনই করতে পারতেছে, আর এই ক্যাপটা করতেছে 1 দিনই। আমরা চায়না বা আর্টদেরকে সঙ্গে সম্পর্ক বা কথাবার্তা বলে ওদের কাছ থেকে আমরা এই ক্যাপ তৈরি করার অর্ডার নিয়েছি কিছু। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে গ্রামীণ নারী ও কিশোরীদের হাতের তৈরি পরচুলা থেকে বৈদেশিক আয়ের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এসএম খোরশেদ আলম, মাই টিভি। 1.5 বছরের বেশি সময় পর সুপ্রিম কোর্টের শারীরিক উপস্থিতিতে বিচার কাজ শুরু করতে যাচ্ছে 1 ডিসেম্বর বুধবার। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক উপস্থিতিতে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ বিচারিক কাজ হবে।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন জ্যেষ্ঠ বিচারকদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত দিয়েছেন। গত বছর মার্চে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে মিল রেখে দেশের সব আদালতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে 11 মে দেশের বিচার বিভাগের ইতিহাসে প্রথম ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু হয়। সংক্রমণ কমতে থাকলে প্রথমে কিছু ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক উপস্থিতিতে নিম্ন আদালতের কার্যক্রম চালু হয়। পরে হাইকোর্টের কয়েকটি বেঞ্চেও শারীরিক উপস্থিতিতে বিচারিক কার্যক্রম চালু হয়। পাশাপাশি চলে ভার্চুয়াল আদালত। তবে আপিল বিভাগ এবং চেম্বার আদালত ভার্চুয়াল প্ল্যাটফর্মেই চলে আসছিল। রাজধানী গুলশান 1 নম্বরে ডিএনসিসি মার্কেটের পাশে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায় বিকেলে 4টার দিকে ডিএনসিসি মার্কেটের পাশে একটি ভবনে আগুন লাগে। 12তলা ভবনের 10 তলায় আগুন লাগে। এ সময় ভবনের বাসিন্দারা বাইরে বের হয়ে আসেন, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তলায় আগুনটা লেগেছিল। এটিতে বসবাস করেন একজন সাবেক বিচারপতি তারিকুল হাকিম স্যার। ওনার বাসায় বেডরুমে এসি থেকে আগুনটা লাগছে। এসিটা শর্ট সার্কিট হয়েছে, এসি থেকে আগুনটা লেগেছিল। আমাদের ফায়ার সার্ভিস তাৎক্ষণিক এসে 20 মিনিটের চেষ্টা আগুনটা নেমে গেছে এখানে। আচ্ছা, এসি থেকে আগুনের কারণ উৎপত্তি আর কি, এসিতে স্পার্কিং হয়েছে, সেখান থেকে আগুনের সৃষ্টি। কোনো হতাহত হয়নি। আগুন আমরা নিরাপদে নির্বাপন করেছি। এখন সম্পূর্ণ আমরা নিরাপদ সবাই। নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসক, নার্স সহ কর্মকর্তা কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে রোগীরা। অনেকে চিকিৎসা না পেয়ে হাসপাতাল থেকে অন্যত্র চলে গেছেন। সকালে হাসপাতালে গিয়ে দেখা যায় রোগীদের হাহাকার। রোগীর স্বজনরা জানান, কোনো চিকিৎসক কিংবা নার্স রোগীদের দেখতে আসেননি। আশঙ্কাজনক অবস্থায় রয়েছে অনেক রোগী। 1.5 শতাধিক রোগী হাসপাতাল ছেড়েছে। তুরস্কের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আদনান গুজবাক বনানিস্থ নৌসদর দপ্তরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তুরস্কের নৌপ্রধান নৌসদরে এসে পৌঁছালে সহকারী নৌবাহিনী প্রধান তাঁকে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অফ অনার প্রদান করেন। সাক্ষাৎকারে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল বন্ধু প্রতিম দুই দেশের সম্পর্কের কথা উল্লেখ করে এ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। এর আগে সকালে তুরস্কের নৌবাহিনী প্রধান শিকা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। বেলা 11:40 ল্যাবিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শনিবার রাত 9টার দিকে অসুস্থ হয়ে পড়লে আল্লামা নুরুল ইসলামকে রাজধানীর ল্যাবিড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তখন বলেছিলেন তার মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে। এজন্য তাকে প্রথমে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। নারায়ণগঞ্জ জেলায় একসময় ব্যবসা বাণিজ্যের প্রসার ও মালামাল আনা নেয়ার জন্য শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র নদীতে প্রাকৃতিকভাবে গড়ে উঠেছিল বেশ কিছু খাল। কালের আবর্তনে সেই খালগুলো দখল করে বহুতল ভবন, মার্কেট, রাস্তা নির্মাণ করা হয়েছে। ফলে খালে হারিয়েছে নিজস্ব গতি, সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনের রিপোর্ট জানাচ্ছেন আতিক রহমান তিতাস। প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জ জেলায় ব্যবসায়ীদের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ হলো শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র নদী। আর এই নদী দুটির বুক চিরে বয়ে চলত বেশ কয়েকটি খাল। কালের আবর্তে খালগুলো দখল করে নির্মাণ করা হয়েছে বহুতল ভবন, কেউ বা তৈরি করেছে দোকানপাট। সবাই এখান পুরোটাই বইরা ফেলাই দোকানদারি করছেন, এই জায়গাটা তো খাল। হ্যাঁ, আপনি কিভাবে এটা দখল করবেন? আমি তো দল করে নাই,
এটা আমি দোকান লইছি 3 মাস ধরে। শুধুমাত্র রাস্তা করছি আর বাড়ি ঘর আছে, খালের উপরে বাড়ি ঘর আছে। বললেন যে চেয়ারম্যান থেকে একটা অনুমতি। ভাই চেয়ারম্যান বেশি একটা কিছু কোনো যারটা শেষে পুরে নেয়। স্থানীয়রা জানালেন খাল দখলের কারণে এলাকায় প্রায় পানি জমে থাকে। প্রত্যেকের বাড়ি পানি বন্দি হয়ে যেতে হবে। পরিস্থিতি আমরা পড়ছি, আমরা পানিতে ডুবে মরতে হইব। খাল হবে খাল হয়েছে, খাল আসলে এটা অনেক বড় করেছে মালিকটা সব বইরে অনেক যে অবস্থা হয়েছে বাড়ি ঘর সব ডুবে। এসব খাল রক্ষায় সময়োপযোগী উদ্যোগ ও তদারকি প্রয়োজন বলে মনে করছে সচেতন মহল। যার জমির সামনে আছে সেই বলতেছে, ওনারা কোন পরিস্থিতি এই করতেছে ওনারাই বলতে পারবে। আমরা সরকারের কাছে চাই যাতে আমার খালটা আবার আগের মতো উন্নতি হয়। স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রথমে নোটিশ এবং তা না মানলে মোবাইল কোর্টের মাধ্যমে স্থাপনা উচ্ছেদ করা হবে। প্রাথমিক অবস্থায় তাদেরকে নোটিশ দেব, যদি তারা নোটিশে কাজ না হয় এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে মোবাইল কোর্ট করে আমরা এগুলাকে উদ্ধার করা যায় এবং এই খালগুলাকে আবার নতুনভাবে তাদের প্রবাহ গতি যেটা ছিল, পানির চলাচলের যে ব্যবস্থাটা ছিল সেটাকে আবার পুনর্ব্যবস্থা করা যায়। এই জন্য আমরা একটা উদ্যোগ নিই। যারা খাল দখল করছে তাদের তালিকা প্রস্তুত করার কাজ চলছে বলে জানালেন নির্বাহী কর্মকর্তা। আমরা ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের অবৈধ দখলদারের তালিকা প্রস্তুত করার কাজ চলমান রয়েছে এবং আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রকৃতি নিয়ে কাজ করা বিভিন্ন সামাজিক সংগঠন সহ আমরা সকলকে সাথে নিয়ে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করব। আর জেলা প্রশাসক বলছেন, খাল দখলকারীদের বিরুদ্ধে সরকারি নিয়ম মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যারা অবৈধভাবে এই সকল খাল দখল করে আছে আমরা ইতিমধ্যে বলেছি খাল সেগুলো ছেড়ে দিতে। যদি কেউ এগুলো এখনও অবৈধ দখল করে রাখে তাহলে সরকারের যে আইন এবং বিধি আছে সেভাবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি 30 কোম্পানি জানালেন দেশটির পরিবহন মন্ত্রী। খালেদার জন্য বিদেশি ডাক্তার আনা যাবে বললেন পররাষ্ট্রমন্ত্রী। খালেদা জিয়ার অসুস্থতার জন্য বিএনপি দাবি আওয়ামী লীগের। বিদেশে চিকিৎসার দাবিতে কাল বিএনপির সমাবেশ। ওমিক্রন প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের 15 দফা নির্দেশনা। বন্দরে স্ক্রিনিং জোরদার ও করোনার জিনোম সিকুয়েন্সিং এর পরামর্শ বিশেষজ্ঞদের। বাসে হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। কালকের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে বিআরটিএ ঘেরাওয়ের ঘোষণা। ভারতের লোকসভায় কণ্ঠভোটে পাশ হল কৃষি আইন প্রত্যাহার বিল। বিরোধী দলের আলোচনার দাবি নাকচ। এবং চট্টগ্রামে প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে শক্ত অবস্থানে পাকিস্তান। জয়ের জন্য শেষ দিনে দরকার 93 রান। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে দর্শক। করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।